আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বিভিন্ন স্টেশনে থেকে 1.5 থেকে 2 ঘন্টা দেরিতে ছাড়ছে প্রতিটি ট্রেন। ঢাকার রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজিদুল ইসলাম জানান, ট্র্যাক ব্যালেন্সের কারণে জটিলতা তৈরি হচ্ছে। পুরোপুরি স্বাভাবিক হতে আরও 2 দিন সময় লাগবে। সরকারের পূর্ণ তদন্ত রাখা উচিত। আমাদের যে অপেক্ষাটা, ওনাদের যে প্রবলেমগুলো, এটা আমাদের মানে মেসেজ বলা হয়নি। তারপরে আমরা কালকে রাত্রে 10:30 পর্যন্ত এখানে ছিলাম। কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী রাকিবউদ্দিন পাপ্পু, যুক্ত হচ্ছি তার সাথে। পাপ্পু, যে ট্রেনগুলো স্টেশন ছাড়তে কতটুকু দেরি হচ্ছে, যাত্রী এবং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য কি জানাবেন? বলেন, আজকের দিনের শুরুটা কিন্তু স্বস্তি দিয়ে শুরু হয়েছে। স্বস্তি এই জন্য বললাম, যারা আসলে ট্রেনের যাত্রী তাদের জন্য স্বস্তি, কারণ অবশেষে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার পর আজকে সকাল থেকে ট্রেনের যাত্রা শুরু হয়েছে। সাধারণ যারা যাত্রী ছিলেন তারা অনেকটাই টেনশনে ছিলেন যে আসলে ট্রেন কবে এই যাত্রাটা শুরু করবে। অনেকে টিকিট ফেরত নিয়ে গিয়েছিলেন গতকালকেই, কিন্তু আজকে যখন ট্রেনের যাত্রাটা শুরু হলো সেটা যেমন স্বস্তির ছিল, পাশাপাশি অস্বস্তির কারণটাও ছিল। অস্বস্তির কারণটা এই ছিল যে ট্রেনের শিডিউল বিপর্যয়। যে ট্রেনটি ফার্স্ট সকাল 6টায় ছাড়ার কথা ছিল, সেটি অলমোস্ট 7:30 থেকে 8টার দিকে ছাড়া হয়েছে। তো প্রথম ট্রেনটি 8টার দিকে যাতায়াত করা শুরু করে, এবং এরপরে কিন্তু পরবর্তীতে যতগুলো ট্রেনই এসেছে প্রত্যেকটা ট্রেনই 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার শিডিউল বিপর্যয় ছিল, যার কারণে যাত্রীরা কিন্তু কিছুটা ক্ষুব্ধও ছিলেন। তারা বারবারই একটা কথা বলছেন যে গতকালকে তো ধর্মঘট ছিল, তাহলে সেই সময় কেন যে ট্রেনগুলো আগে থেকে এখানে রাখা ছিল না, এবং সিলেটের যে ট্রেনটি যাওয়ার কথা ছিল সকাল 6:30টায়, সেই ট্রেনটি ছেড়ে যায় সকাল 11টার দিকে, এবং ওখানে যারা যাত্রী ছিলেন তারা কিন্তু রাগ করেছেন, এবং তারা বারবার একটা কথা বলছিলেন যে আমরা যখন এসেছি স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করেছি, স্টেশন মাস্টার বলেছেন যে ট্রেনটি ওয়াশে আছে, ওয়াশ থেকে আসবে তারপর আপনাদের ট্রেন ছাড়াবে। তারপর তখন তারা বারবার বলছে, কখনো 9টায় বলেছে, কখনো 10টায় বলেছে। একদম শেষে 10:30টার দিকে ট্রেনটি প্ল্যাটফর্মে আসে, এবং তারপরে ট্রেনটি প্রায় আধা ঘন্টা পর ছেড়ে চলে যায়। তখন যারা যাত্রী ছিলেন তারা বারবার বলছেন যে আমাদের কেন এই ভোগান্তিটা পড়তে হচ্ছে, কেন ধর্মঘটটা এটা কেন করা হয় যে সাধারণ যাত্রীরা প্রেসারে পড়বে। কারণ আমরা তো ট্রেনের জার্নি করি এই কারণে যে আমরা দ্রুত একটা জায়গায় যেতে পারি। বাস জার্নি সবাই পছন্দ করে না। গতকালকে যখন ব্যবস্থা করে বিআরটিসি বাস, সেই কারণে যাত্রীরা বাধ্য হয়ে অনেকে চলে গিয়েছিলেন বিআরটিসি বাসে, কিন্তু বিআরটিসি বাসে যাত্রাটা অনেকে পছন্দ করেনি, এবং আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে অনেকে গতকালকে রাত পর্যন্ত প্ল্যাটফর্মে ছিলেন। তারা যখন জিজ্ঞাসা করেছেন যে আদৌ কি ট্রেনের যাত্রা স্বাভাবিক হবে কিনা, তখন রাত 10টার দিকে যারা ছিলেন তারা বলেছেন যে না, আর সম্ভাবনা নেই, ট্রেনের যাত্রা স্বাভাবিক হবে, এটা বলেননি। কিন্তু তারপরে তারা যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে ট্রেনের যাত্রা স্বাভাবিক করে হয়েছে এবং যাত্রা হচ্ছে, তখন কিন্তু অনেক দর্শক মানে অনেক যাত্রী কিন্তু আসেন, এবং তারা বারবার বলতে থাকেন যে আমরা যখন আসি তখন তার আগেই ট্রেনের টিকিট ছেড়ে দেওয়া হয়। তো যার কারণে তারাও কিন্তু খুব রাগান্বিত হয়ে যায় যে আমরা আসার কেন আমাদের মেসেজ দেওয়া হয়নি। তো সবকিছু মিলে যাত্রাটা শুরু হয়েছে ট্রেনের, তার জন্য মানুষ স্বস্তি, কিন্তু পাশাপাশি শিডিউল বিপর্যয় যেটা রয়েছে সেটা যদি কাটিয়ে ওঠা যায় তাহলে মানুষ আরো স্বস্তি পাবে। তো সোনিয়া, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। এবার জানবো চট্টগ্রাম রেল স্টেশনের পরিস্থিতি। সেখানে আছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর ট্রেন চলাচল কি শুরু হয়েছে, আর সেখানকার সবশেষ পরিস্থিতি কি আছে জানাবেন? জি সোনিয়া, আমি এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে রয়েছি। আমরা সকাল থেকে দেখেছি যে রেলের যে রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার করার পরে, অর্থাৎ সকালে যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা সেটি কিন্তু কিছুটা বিলম্বিত হয়েছে, অর্থাৎ
আন্তনগর ট্রেন এবং সুবর্ণা এক্সপ্রেস চট্টগ্রাম রেল স্টেশন ছাড়ার কথা ছিল সকাল 7:30টায়, সেই ট্রেন কিন্তু ছেড়ে গেছে সকাল 9টার কিছু পর। সেটি 8টার পরে চালা হয়েছে থেকে, এবং সিলেটগামী যে পাহাড়িকা এক্সপ্রেস রয়েছে সেটি 7:50-এ ছেড়ে দেওয়ার কথা থাকলো, সেটি কিন্তু 8টার পরেই ছেড়ে গেছে। তবে কিছুক্ষণ আগে অর্থাৎ 12:30টায় যে মহানগর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে কিন্তু যথাসময়ে ছেড়ে গেছে, এবং রেলওয়ে স্টেশনের ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি স্বীকার করেছেন যে সকালে যেই ট্রেনগুলো ছিল কিছুটা বিলম্বিত হয়েছে, অর্থাৎ বিলম্বিত হওয়ার কথা, তারপরেও ট্রেনগুলো ছেড়ে গেছেন, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে আজকে যে যাত্রীরা এখানে আসছেন তাদের অনেকের সাথে কথা হচ্ছে, তারা বলছেন যে রেলের স্টাফদের যে হঠাৎ করে কর্মবিরতির কারণে যাত্রীরা যে দুর্ভোগে পড়েছেন, অনেকে কিন্তু তারা ট্রেনের টিকিট ফেরত দিয়েছেন এবং আজকে আবার কিনে তারা কিন্তু ঢাকা বা বিভিন্ন গন্তব্যে তারা যাচ্ছেন। যাত্রীরা যে হয়রানি হচ্ছে, তারা বলছেন যে রেলের স্টাফরা রয়েছে তাদের দাবি দাওয়া সেটি কিন্তু অফিসিয়ালি ভাবে করার জন্য সাধারণ যে যাত্রীদের দুর্ভোগে পেলে কিন্তু তারা দাবি আদায় করা আসলে এটি ঠিক নয় বলে তারা জানিয়েছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে অন্তত 13 রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভোলায় বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি চালিত অটো রিকশা চালকদের সংঘর্ষের জেরে বন্ধ হয় চলাচল। বুধবার সকাল 6টা থেকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলা রুট সহ খুলনা, বাগেরহাটে বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশাল বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী শেখ শামীম, যুক্ত হব তার সাথে। শামীম, বরিশালে বাস ধর্মঘট নিয়ে সবশেষ পরিস্থিতি কি আছে জানাবেন, আর ধর্মঘটের কারণটাও কি? কেন্দ্রীয় বাস টার্মিনালতে সেখানে আছি। আপনারা জানেন যে বাস ডিপোতে সিএনজি রাখাকে কেন্দ্র করে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল শ্রমিকদের নিয়ে সিএনজি শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 30 জনের মতো আহত হয়, এদের মধ্যে বেশ কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় 4টি বাস ও বেশ কয়েকটি সিএনজি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে বিপুল পরিমাণ র্যাব, পুলিশ এবং কোস্টগার্ড কাজ করেছে। তো আমি আরেকটু জানিয়ে রাখি আপনাদের যে আসলে ভোলার ঘটনার কেন্দ্র করে বরিশালে বাস চলাচল বন্ধ নয়, বাস চলাচল বন্ধ রয়েছে বরিশালে মূলত গতকালকে এক ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনা, এবং সেই ঘটনার জের ধরে কালকে রাস্তা অবরোধ করে আন্দোলন করা হয়েছিল। আমরা এখন এখানে যারা আছে উপস্থিত শ্রমিক তাদের সাথে একটু কথা বলবো যে আসলে ওনাদের যে আন্দোলন কালকে থেকে শুরু হয়েছে সেটা একটু জানবো, যে আসলে সরাসরি ওনারাই বলুক যে আসলে কি ঘটেছিল ঘটনা। বলেন বলেন। কালকে ওই স্টুডেন্ট মধ্যে থেকে উঠছেন, ওটার পরে উনি হাফ ভাড়ার জন্য ওনার আইডি কার্ড, সেটা আইডি কার্ডে ওনার ম্যাপ ছিল না, ম্যাপ উত্তীর্ণ হওয়ার জন্য কান্ট্রে কেরানি ছিল, ওই কেরানি তারে হাফ ভাড়ার টিকিট দেয় নাই, যার জন্য উনি ফুল টিকিট কাটার পরে বাসে উঠছে। বাসে ওঠার পরে ওই বাস স্টাফে সে বলছে আমার টাকা ফেরত দেওয়া, হাফ ভাড়ার টাকা রাখতে হবে। এই নিয়ে বাসের ভিতরে অনেক ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরে ওই মেয়ে তার কলেজে, বরিশাল কলেজ, বিভিন্ন কলেজে ফোন কইরা লোকজন জড়া কইরা স্থানের রূপতলিতে নিয়ে আসে। আসার পরে রূপতলিতে যখন গাড়িটা আসে, জালকাঠি কান্তরের সামনে যখন আসে, তো ওই সময় গাড়িটা তারা ধাক্কাইয়া ভাঙচুর কইরা ধাক্কাইয়া নিয়ে যায় গোলচক্কর। গোলচক্কর নিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে এবং গাড়ির ভিতরে দুইটা সিট, গ্লাস আমাদের অফিস শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর করছে। মালিক আসলে যেমনটা বলছিলেন যে এখানে হামলা ঘটনা ঘটেছে এবং বাস পুড়িয়ে দেওয়ার ঘটনাও চেষ্টা করা হয়েছিল। তো এই ঘটনার জের ধরেই মূলত বরিশাল সহ 19টি রুটে আজকে সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে এখানের শ্রমিকরা। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ সংবাদ। সোনিয়া। শামীম, আপনাকে ধন্যবাদ।
যেভাবেই হোক সীমান্তে মানুষ হত্যা বন্ধে বিজিবি বিএসএফ সম্মেলনে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সীমান্ত চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে 150 গজের ভেতরে কোনো কাজ করতে হলে দুই পক্ষে অনুমতি নিতে হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে বিজিবি বিএসএফ সম্মেলন নিয়ে এক সভা শেষে তিনি বলেন, নয়াদিল্লিতে অনুষ্ঠিত সম্মেলন আগের মতো নতজানু থাকবে না বাংলাদেশ। এবং তাদের দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষি কাজ করার সময়। এইভাবেও এটা যেন তারা না করে, ভারতীয়রা অনেক সময় তাদের বর্ডার বেল্টে অনেক সময় এই যে মালকের বিভিন্ন এই ফেন্সিডিল কারখানা, এইসব কারখানা করে আমাদের দেশে এই জিনিসগুলি, যদিও ওই ফেন্সিডিলটা তারা ঔষধ হিসাবে বলে বানায়, কিন্তু আদারওয়াইজ বানায় এটা মাদকের জন্য এবং আমাদের বাংলাদেশের দিয়ে দেয়। হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল হওয়ায় 7 কলেজ পরিচালনা নিয়ে জটিলতা বেড়েছে। অধিভুক্তি বাতিলে খুশি হলেও সেশন জজ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। কলেজগুলো জানে না কোন কাঠামোতে পরিচালিত হবে আগামী শিক্ষা কার্যক্রম। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সরকারের সাথে কোনো ধরনের আলোচনা করেনি বলে জানান শিক্ষা উপদেষ্টা। মাহবুব হাসান রিপনের বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোকে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীন নেয়ার পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় 2017 সালের 17 ফেব্রুয়ারি প্রথম দফায় রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, যেখানে শিক্ষার্থী সংখ্যা প্রায় 2 লাখ। অধিভুক্তির পর থেকে নানা সমস্যায় জর্জরিত 7 কলেজের শিক্ষার্থীরা চেয়েছে মুক্তি। তারই ধারাবাহিকতায় সোমবার এক সভায় অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা অধিভুক্তি বাতিলকে স্বাগত জানালেও সেশন জট নিয়ে দুশ্চিন্তায়। এখন যে সিদ্ধান্ত নিচ্ছে সরকার, সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং এই সংকট নিরসনের একটা উপায় হিসেবে আমরা দেখতেছি। এটা নতুন করে সেশন জট পড়লে তো আমরাই পড়বো, কারণ আমরা 3rd ইয়ারে আমাদের পরীক্ষা চলমান অবস্থায় আছে, 4th ইয়ারে পরীক্ষা শেষ, মাস্টার্সে পরীক্ষাও চলমান আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়েছি, হ্যাঁ, তো এরপরে আমাদের সাথে শিক্ষার মান থেকে শুরু করে যেভাবে বৈষম্য করা হয়েছে, টাকা লোপাট থেকে শুরু করে সব রকমের বৈষম্য আমাদের সাথে করা হয়েছে। আমরা পূর্বে ঘোষণা করেছি 7 কলেজ মিলে যদি কোনো কাঠামো হয় সেই কাঠামোতে আমরা যাব না। আমাদের যেটা শিক্ষার্থীদের ম্যান্ডেট এবং শিক্ষার্থীরা যেটা চেয়েছিল তিতুমির বিশ্ববিদ্যালয়, এবং এই দাবিতে তারা এখনো অনড়। মিটিংয়ে 7 কলেজের অধ্যক্ষরা উপস্থিত থাকলেও জানেন না কোন কাঠামোতে পরিচালিত হবে আগামী শিক্ষা কার্যক্রম। এটার রূপরেখাটা আসলে বোঝা যাবে, তবে কেউ কারো অস্তিত্ব বিলীন করে ভিন্ন কিছু হোক, এটা অন্তত আমি চাই না। সেটার জন্যই যে কাঠামো তৈরির যে কমিটি, এরা অবশ্যই সুচিন্তিতভাবে সেই কাজটা করবেন। এই পর্যন্ত যা কথা সব 7 কলেজ নিয়ে, সেখানে ইন্ডিভিজুয়াল কোনো প্রতিষ্ঠান নিয়ে কখনোই আমরা আলোচনা করিনি। এদিকে মঙ্গলবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে সরকারের সাথে কোনো ধরনের আলোচনা করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় যেই ঘোষণা দিয়েছে এটা আমার সাথে আলোচনা করে তার ঘোষণা দেয়নি। শিক্ষার্থীদেরকে তো আমরা অবহেলা করতে পারি না, তাদের শিক্ষা জীবন চলতে থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। দখল দূষণে মরতে মরতে বেঁচে আছে ঢাকার অন্যতম নদ তুরাগ। 71 কিলোমিটার দীর্ঘ নদের প্রায় পুরোটাই চলে গেছে দখলদার ও দূষণের কবলে। এর সঙ্গে যুক্ত হচ্ছে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য। মাত্র 2 মিলিগ্রাম অক্সিজেন বুকে ধারণ করে তিল তিল করে মৃত্যু প্রহর গুনছে তুরাগ। গবেষকরা বলছেন, জাতীয় অর্থনীতির গতি ঠিক রাখতে নদ নদী বাঁচানো সময়ের দাবি। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্যে সয়লাব তুরাগ নদ। বর্জ্য শোধনের পেছনে মাসে বাড়তি খরচ প্রায় 20 লাখ টাকা। তাই আর শোধনাগার নির্মাণের পথে হাঁটেনি কোনো কারখানা মালিক, যার মাসুল গুনছে তুরাগ।
নদটির প্রবাহিত গতিপথের দৈর্ঘ্য ৭১ কিলোমিটার, পুরোটাই ধারাবাহিক দখল ও দূষণে মরণাপন্ন। বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের পরিদর্শক দল তুরাগ দূষণে ২২৪টি স্থান চিহ্নিত করে, যার মধ্যে শিল্প কারখানার বর্জ্য ৫৪টি, খালনালার ৪২, গৃহস্থালীয় অন্যান্য ১১৫টি এবং হাটবাজারের বর্জ্য ১৩টি। কলকারখানা যতগুলো আমাদের ফ্যাক্টরিগুলো আছে, যত এগুলার যত ময়লা আবর্জনা আছে সব কিন্তু আমাদের তুরাগে পালানো হয়। এই পানির মধ্যে তো এখন হাতও দেওয়া যায় না, এমন এক পরিস্থিতি হচ্ছে যে মানুষের চলাফেরা করাটা বড় কঠিন। আমরা ওয়াসা কোম্পানি মিলে আমরা বহুত প্রতিবাদ করছি এই নদীর জন্য। তুরাগ নদে মাছের দেখা মেলা এখন অনেকটাই রূপকথার গল্পের মতো। গবেষণা মতে নদের পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ ২ মিলিগ্রামেরও কম। এই নদীতে অনেক মাছ ছিল, এখন চারোপাশ থেকে ওই ময়লা আবর্জনা ফালাবার কারণে এখন আর মাছ থাকে না, মারা যায়। এই পানি দুর্গন্ধের কারণে মানুষ যাতায়াত করতে পারে না, দুর্গন্ধের কারণে মানুষ এই জায়গায় আসে না। আমাদের সরকারের কাছে দাবি যে এগুলো আগের মতো যাতে পরিস্থিতি হয়ে যায়। তুরাগের এমন বিপন্ন দশায় আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। বিশেষজ্ঞের মতে নতুন জীবন নয়, এখন এই নদের অবশিষ্ট প্রাণ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাছ নাই, মানুষ যদি মাছ খেতে না পারে মানুষের প্রোটিনের চাহিদা কোত্থেকে আসবে? অন্যান্য ভিটামিন মিনারেলস সেগুলোর চাহিদা ক্ষতিগ্রস্ত হবে, তার মানে পাবলিক হেলথের উপর ইম্প্যাক্ট পড়বে। আর পাবলিক হেলথের উপর ইম্প্যাক্ট পড়লে আমরা হেলথ ইকোনমিক্স ক্যালকুলেশন করে বের করা হয় যে এই কারণে স্বাভাবিক আপনি একটা সুস্থ মানুষ, আপনি যে পরিমাণ কাজ করতে পারবেন, এফোর্ট দিতে পারবেন, একটা অসুস্থ মানুষ কিন্তু সেটা পারবে না। তাহলে এটা কি ইকোনমিক লস না? এটা তো ইকোনমিক লস, সেটাও তো জিডিপিতে যায় অ্যাড হবে। পরিবেশ বিপর্যয়ের কথা বাদ দিলে দূষণের কারণে নদী তীরবর্তী ৮০% মানুষই রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। নহর দরিয়া খ্যাত তুরাগ নদ এখন দূষিত পানির নর্দমা। তরুণ প্রজন্মকে কোনোভাবেই বোঝানোর উপায় নেই এই তুরাগ একসময় খরস্রোতা ছিল। দেশের সব নদ নদী তাদের ঐতিহাসিক নাম হারিয়ে এক নামে উপনীত হয়েছে, তা হলো মরা নদী। আর নদী মরলে শুধু নদী মরে না, তাকে ঘিরে বেড়ে ওঠা সভ্যতা ও সংস্কৃতিরও অপমৃত্যু হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, আব্দুল্লাপুর। প্রশাসনের আশ্বাসে অবশেষে কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্রাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। সকাল থেকে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও 16 জেলায় তেল সরবরাহ শুরু হয়েছে। শ্রমিক নেতারা বলছেন, প্রশাসনের দাবি মানার আশ্বাসে ও জনভোগান্তির কথা চিন্তা করে তারা কর্মবিরতি স্থগিত করেছে। দাবি আদায় না হলে ফের কর্মসূচির কথাও জানিয়েছেন তারা। পক্ষ থেকে আশ্বাস পাইছি যে আমাদের সেক্রেটারি সাহেবকে জামিনের ব্যবস্থা করে দেওয়া হবে। আপাতত আমরা আমাদের এই কর্মসূচিটা স্থগিত করছি প্রশাসনের আশ্বাসে। সাতপন্থী ও জোবায়েরপন্থী উভয় দল একমত হওয়ায় এবারের ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক। সকালে প্রেস ব্রিফিংয়ে আইজিপি এসব কথা বলেন। তিনি জানান, ইজতেমা উপলক্ষে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপ ৩ থেকে ৫ ফেব্রুয়ারি। ৮ দিন বিরতির পর ১৪ ফেব্রুয়ারি থেকে সাতপন্থীরা ইজতেমা করবেন। এই ৩১ থেকে ৫-এর মধ্যে ওনারা করবেন, আর বাকি যে অংশ ওনারা ১৪ থেকে ১৬ পর্যন্ত করবেন। এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মতদ্বৈধতা নাই, উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন। এবার দেশের বাইরের খবর। ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বহু মানুষ আহত হওয়ায় খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে কয়েক লাখ মানুষ পবিত্র স্নান করতে সেখানে জড়ো হলে এই ঘটনা ঘটে। উদ্ধার কার্যক্রম চালাতে র্যাপিড অ্যাকশন ফোর্স নামের বিশেষ ইউনিট মোতায়েন করেছে কর্তৃপক্ষ। উত্তরপ্রদেশে 2 সপ্তাহ আগে থেকে মহাকুম্ভ মেলা শুরু হয়। প্রায় 15 কোটি মানুষের সমাগম হয় সেখানে। যুক্তরাষ্ট্রে সব ধরনের ফেডারেল অনুদান ও ঋণ স্থগিতের পাশাপাশি বিশ্বব্যাপী জীবন রক্ষাকারী ঔষধ সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি আগামী 90 দিন পর্যন্ত পর্যবেক্ষণ করবে হোয়াইট হাউস। এদিকে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ। অন্যদিকে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে আরও 4 শান্তিরক্ষী নিহত হয়েছেন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে সব ধরনের ফেডারেল অনুদান এবং ঋণ স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা, আবাসন সহায়তা, দুর্যোগ ত্রাণ এবং অন্যান্য বহু প্রকল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে বিশ্বব্যাপী এইচআইভি, ম্যালেরিয়া সহ প্রাণঘাতী বিভিন্ন রোগের ওষুধ সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী 90 দিন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে হোয়াইট হাউস। এতদিন মার্কিন উন্নয়ন সংস্থা USAID এসব ঋণ সহায়তা প্রদান করত। ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ। সোমবার রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ট্র্যাক্টর নিয়ে যোগ দেন কৃষকরাও। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী। এর আগে গত 15 নভেম্বর নভি সাদ শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে 15 জন নিহত হন। এই ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসংঘের আরও 4 শান্তিরক্ষী নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহী M23 গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তারা। এতে নিহত শান্তিরক্ষীর সংখ্যা উন্নীত হল 17 জনে। জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি এবং সংঘাতে জড়িত সব পক্ষের শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে একমত হয়েছেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগাম এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। অন্যদিকে আফগান নারীদের পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণে শর্ত সাপেক্ষে অনুমতি দিতে রাজি হয়েছে আফগানিস্তানের তালিবান প্রশাসন। আগ্রহী নারীদের পুরুষ অভিভাবকদের সঙ্গে রাখতে হবে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ফুটবল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্ব শেষ হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত 2টায় পিএফসির বিপক্ষে খেলবে লিভারপুল। আতালান্তাকে মোকাবেলা করবে বার্সেলোনা। ব্রেস্তের মুখোমুখি হবে রিয়াল। ক্লাব ব্রুজের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। লিগ পর্ব থেকে শীর্ষ 8 দল রাউন্ডস অফ 16-এ সরাসরি পা রাখবে। বাকি 8 দল আসবে 16 দলের প্লে অফ লড়াই থেকে। সেই পরিসংখ্যানই জানাচ্ছেন মুদাসসির আলী। এ পর্যন্ত অপরাজিত থেকে সবার আগে শেষ 16 নিশ্চিত করা লিভারপুল যাচ্ছে নেদারল্যান্ডসে ক্লাব পিএসভির বিপক্ষে খেলতে। দ্বিতীয় দল হিসেবে সরাসরি শেষ 16 নিশ্চিত করা বার্সেলোনা তাদের মাটিতে খেলবে শীর্ষ 8 দলের তালিকায় থাকা আতালান্তার বিপক্ষে। লিভারপুল ও বার্সেলোনা অনেকটাই নির্ভর হয়ে খেলতে নামবে তা বলার আর অপেক্ষা রাখে না। স্পেনের জিরোনার বিপক্ষে ম্যাচ ড্র করলেও 3 নম্বরে থাকা আর্সেনালের সরাসরি নকআউটে যেতে বাধা নেই। একই অবস্থা 4 নম্বরে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের। সালজবুর্গের মাটিতে যাই হোক না কেন সরাসরি 16তে পা রাখতে পারবে দলটি। এদিকে রিয়াল মাদ্রিদ যাচ্ছে ফ্রান্স ভ্রমণে, খেলবে ব্রেস্তের বিপক্ষে। দুই দলেরই প্লে অফ নিশ্চিত। 13 পয়েন্ট নিয়ে ব্রেস্ত আছে 13 নম্বরে, 12 পয়েন্ট নিয়ে 16 নম্বরে লস ব্লাঙ্কোসরা। এখন জয় ছাড়া আর কিছুই ভাবছে না কোচ আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে ফেভারিট ম্যানচেস্টার সিটির অবস্থা বড়ই করুণ। ইতিহাদে বেলজিয়ামের ক্লাব ব্রুজকে হারাতে না পারলে রাউন্ড অফ 16 তো দূরেই থাক, প্লে অফও খেলতে পারবে না দলটি। বিপরীতে ড্র করলেও সুযোগ আছে ক্লাব ব্রুজের। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখেরও প্লে অফ নিশ্চিত। তবে ঘরের মাঠে স্লোভাকিয়ার ব্রাতিস্লাভাকে বড় ব্যবধান হারাতে পারলে তাদেরও সরাসরি শেষ 16 যাওয়ার সুযোগ হতে পারে। তবে এক্ষেত্রে নির্ভর করবে অন্য দলগুলোর জয় পরাজয়ের পরিসংখ্যানের ওপর। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার। কর্মচারীদের দাবি পূরণের আশ্বাসে 26 ঘন্টা পর ঘুরল রেলের চাকা। যাত্রীদের স্বস্তি, শিডিউল স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে। বিজেপি বিএসএফ সম্মেলনে গুরুত্ব পাবে সীমান্ত হত্যা বন্ধ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 150 গজের ভেতরে কাজ করতে দুপক্ষের অনুমতি লাগবে। অধিভুক্তি বাতিলের পর পরিচালন জটিলতায় 7 কলেজ। সেশন জজ নিয়ে দুশ্চিন্তা, বিশ্ববিদ্যালয়ের মতো কর্তৃপক্ষ গঠন করতে পারে সরকার। এবং দখল দূষণে মরছে তুরাগ, শিল্প কারখানার বর্জ্যে হুমকিতে জীববৈচিত্র্য, কঠোর পদক্ষেপের তাগিদ গবেষকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।